আচ্ছা, আধুনিক বাংলা ভূতের গল্পগুলো কি শুধুই আমাদের গা ছমছমে বিনোদন দেয়, নাকি এর গভীরে এমন কিছু লুকিয়ে আছে যা আসলে আমাদের সংস্কৃতি, আমাদের বিশ্বাস আর আমাদের ভেতরের ভয়গুলোকে আয়নার মতো দেখায়? তো চলুন না এই গল্পগুলোকে একটু অন্যভাবে দেখি আর খুঁজে বের করি এর মধ্যে লুকিয়ে থাকা আশ্চর্য প্যাটার্নগুলোকে। এই যে হারহিম করা লাইনটা, এটা একটা গল্পের অংশ, আর এটাই আমাদের আজকের আলোচনার ভিত্তি। এটা কিন্তু শুধু ভয় দেখানোর জন্য নয়, এটা আসলে এমন একটা জগতের দরজা খুলে দেয় যেখানে আমাদের চেনা পৃথিবীর নিয়মকানুন সব ভেঙে পড়ে। আমাদের আজকের এই অনুসন্ধানের মূল প্রশ্ন কিন্তু এটাই। আমরা শুধু গল্প শুনব না, বরং গল্পগুলোকে ব্যবচ্ছেদ করে দেখব এর ভেতরে কি কি সামাজিক বার্তা লুকিয়ে আছে, আর কেনই বা এই গল্পগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের এতটা টানে। আচ্ছা, প্রথমেই যে প্যাটার্নটা চোখে পড়ে সেটা হলো এই অলৌকিক ঘটনাগুলো কিন্তু যখন তখন বা যেখানে সেখানে ঘটে না। এগুলো ঘটে খুব নির্দিষ্ট কিছু জায়গায়, এমন সব জায়গায় যেখানে বিশ্বাস করা হয় যে বাস্তব আর পরাবাস্তবের মধ্যকার দেওয়ালটা খুব পাতলা হয়ে যায়। গল্পগুলোতে বারবার কিছু নির্দিষ্ট জায়গার কথা ফিরে আসে। যেমন ধরুন, এক রিকশা চালক বিপদে পড়েন একটা নির্জন রাস্তায়। একজন তরুণী অদ্ভুত অভিজ্ঞতার শিকার হন আখের ক্ষেতের পাশে। আর জেলেরা, তারা মাছ ধরতে গিয়েছিলেন শ্মশানের পাশের একটা নদীতে। এই জায়গাগুলোই যেন অলৌকিক ঘটনার এক একটা হটস্পট। শ্মশান মানে কিন্তু শুধু মৃতদেহ দাহ করার জায়গা নয়, লোককথা এটা একটা শক্তিশালী পোর্টাল। জেলেদের গল্পে আমরা ঠিক এটাই দেখি। যেই না তারা ওই পবিত্র অথচ বিপজ্জনক জায়গায় ঢুকল, সঙ্গে সঙ্গে তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা শুরু হলো। মানে এখানে স্থানটাই যেন একটা জীবন্ত চরিত্র। এখন কথা হচ্ছে, এই গল্পগুলোর শিকার কারা হয়? এরা কি কোনো ভূত শিকারী বা অলৌকিক বিষয়ের গবেষক? না, একেবারেই না। এরা আমাদের মতোই খুব সাধারণ মানুষ, যারা নিজেদের রোজমর্রা জীবন কাটাচ্ছিল। এখানে একটা অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করার মতো। রিকশাচালক শহীদ, তিনি টাকার লোভে একটা লাশ বইতে রাজি হয়েছিলেন। আবার ধরুন সায়নীর মাসি, একজন নববধূ, তার সুন্দর খোলা চুলের জন্যেই অশুভ শক্তির নজরে পড়েন। মানে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় একটা সাধারণ ভুল বা সামাজিক কোনো সীমানা লঙ্ঘন করাই যেন সেই ভয়ঙ্কর পরিণতির কারণ হয়ে দাঁড়ায়। অলৌকিক কিছুর সংস্পর্শে আসার পর শিকারের মধ্যে যে পরিবর্তনগুলো আসে সেগুলো সাধারণ অসুস্থতার মতো বিলকুলই নয়। এর লক্ষণগুলো একেবারে অন্যরকম, আর প্রায় সময়ই এর কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। এখানে আক্রমণের দুটো আলাদা ধরন দেখা যায়। রিকশাচালক শহীদকে জিনরা বাইরে থেকে আক্রমণ করেছিল, তাকে খেয়ে ফেলতে চেয়েছিল। অন্যদিকে সায়নীর মাসি বা হাওড়ার সেই ছাত্রীর ক্ষেত্রে অশুভ শক্তিটা তাদের শরীরের ভেতরে ঢুকে পড়েছিল, ভেতর থেকে নিয়ন্ত্রণ করছিল। লক্ষ্যটা আলাদা, কিন্তু ফলাফলটা একই, ভয়াবহ। জেলে এবং রিকশা চালকের গল্পে এই জিন শব্দটা বারবার এসেছে। এরা হলো এমন এক সত্তা যারা মানুষের জগতে হস্তক্ষেপ করার ক্ষমতা রাখে। আর তাদের উদ্দেশ্যটা কি, ভালো না মন্দ, সেটা বোঝা প্রায় অসম্ভব। এটাই তাদের আরও বেশি ভয়ঙ্কর করে তোলে। গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়টা আসে ঠিক এইখানে, যখন আধুনিক বিজ্ঞান আর আমাদের চেনা জানা যুক্তি সবকিছু ব্যর্থ হয়। পরিবারগুলো যখন ডাক্তার আর হাসপাতালের দরজায় ছুটে যায়, তারা এক অদ্ভুত বাধার মুখে পড়ে। আর এখানেই আধুনিক বিজ্ঞানের সীমাবদ্ধতাটা স্পষ্ট হয়ে যায়। শহীদ, হাওড়ার সেই ছাত্রী আর মৃন্ময়ের মা প্রত্যেকেই মারাত্মক শারীরিক কষ্ট পাচ্ছিলেন, কিন্তু সমস্ত মেডিকেল টেস্টের রিপোর্ট আসছিল নরমাল। আর এই ঘটনাই পরিবারগুলোকে নিশ্চিত করে দেয় যে সমস্যাটা আসলে এই জগতের নয়। যখন বিজ্ঞান হাল ছেড়ে দেয়, তখন মানুষ বিশ্বাসের দিকেই ঝোঁকে। আর তখনই গল্পগুলোতে এমন কিছু চরিত্রের এন্ট্রি হয় যারা আধুনিক চিকিৎসার বাইরের জগতের জ্ঞান রাখেন এবং মুক্তির পথটা দেখান। এই গল্পগুলোতে আমরা দেখি পরিবারগুলো কবিরাজ, হুজুর, পীর বাবা থেকে শুরু করে তান্ত্রিক, বিভিন্ন ধরনের আধ্যাত্মিক বিশেষজ্ঞের কাছে সাহায্য চেয়েছে। এই নিরাময়কারীরা আসলে সেই ঐতিহ্যবাহী বিশ্বাস ব্যবস্থার প্রতিনিধিত্ব করেন যা এই আধুনিক যুগেও মজবুতির সাথে টিকে আছে। মৃন্ময়ের মায়ের গল্পে আমরা এই প্রক্রিয়াটা একদম ধাপে ধাপে দেখি। এটা কোনো সাধারণ চিকিৎসা নয়, বরং একটা রীতি, যেখানে প্রথমে সমস্যাটা কি তা নির্ণয় করা হয়, তারপর সেটার উৎস খুঁজে বের করে সেটাকে জড় থেকে ধ্বংস করে দেওয়া হয়। সায়নীর মাসির ঘটনাটা তো আরও আকর্ষণীয়। এখানে প্রতিকারটা কোনো সাধারণ ঝাড়ফুঁক ছিল না। পীর বাবা ঠিক ধরেছিলেন যে অশুভ আত্মাটা মাসির চুলের প্রতি আকৃষ্ট হয়েছিল, তাই চুল কেটে সেই আত্মাকে উৎসর্গ করার মাধ্যমেই কেবল মুক্তিটা সম্ভব ছিল। প্রতিকারটা ছিল খুবই স্পেসিফিক।
তো এত কিছু শোনার পর এই গল্পগুলো আমাদের শেষ পর্যন্ত কি শেখায়? ভয়ের এই আবরণের আড়ালে এগুলো আসলে কিছু অলিখিত নিয়মকানুন, সতর্কবার্তা, যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে আসছে। এই গল্পগুলো আসলে এক ধরনের লোকজ্ঞান, বলা যেতে পারে একটা সার্ভাইভাল গাইড। প্রত্যেকটা গল্পই একটা করে নৈতিক শিক্ষা বা সতর্কবার্তা দেয়। লোভের কি পরিণতি হতে পারে, খোলা চুলের বিপদ বা নিষিদ্ধ জায়গায় যাওয়ার ফল কি, এই গল্পগুলো আমাদের শেখায় কোন সীমাগুলো একদমই লঙ্ঘন করা উচিত নয়। এই প্রশ্নটাই হয়তো আমাদের সবার জন্য থেকে যায়। এই ভয়, এই শিরোনামের আড়ালে কি টিকে থাকার জন্য জরুরি কোনো শিক্ষা লুকিয়ে আছে? এই গল্পগুলো হয়তো আমাদের সেই অদৃশ্য জগৎটা সম্পর্কেই সতর্ক করে, যা যুক্তি দিয়ে বোঝা যায় না, শুধু বিশ্বাস দিয়ে অনুভব করা যায়।